নমস্কার বন্ধু, আমি অংশুমান। চেতলা 82 ওয়ার্ডের আমি এক ভারতীয় জনতা পার্টির একজন সদস্য এবং সংশোধনী নাগরিকত্ব বিলে বা আইনের যেটা অ্যামেন্ডমেন্ট করে যখন আসে আইনে পরিণত হয় তার বিস্তারক এবং প্রচারক বলা যেতে পারে। তো আজকের যে বিষয়টা যার জন্য লাইভ হলাম আর কি, এবং আপনাদের কাছে পৌঁছালাম যে রাজ্য রাজনীতিতে একটা এখন উত্তাল চলছে অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ নিয়ে। তো কালকে মাননীয় ফিরাদ বললেন যে এই অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ আইন মেনে হয়েছে এবং বিজেপি ভারতীয় জনতা পার্টি এটা নিয়ে রাজনীতি করছে। প্রথমেই এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিই, ভারতীয় জনতা পার্টি সর্বভারতীয় দল। সেই জন্য পশ্চিমবঙ্গের কলকাতার মেয়র অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করেছেন, ওদের হাতে এখন ক্ষমতা। তো সেই নিয়ে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে কোনো কিন্তু কোর্টে অ্যাপিল করা হয় না, ওটা একটা জনস্বার্থ মামলা হয়েছে, এক নম্বর। আর দ্বিতীয় হচ্ছে, আমরা বিশ্বাস করি যে মানুষের সমর্থন নিয়ে যেভাবে আমরা 18টি জায়গায় মানুষ সমর্থন করেছে, 18 জন সংসদকে সমর্থন করেছেন, সেরকমই আগামী দিনে আমরা মানুষের সমর্থন নিয়েই কর্পোরেশন বোর্ড ফর্ম করব এবং 2021-তে আমরা নিশ্চিত যে ভারতীয় জনতা পার্টির সরকার হবে এবং আপনারা আশীর্বাদ করবেন। বর্তমানে যে রাজ্যের রাজনীতি নিয়ে যেটা চলছে, উত্তাল চলছে, সেটা হলো যে অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ পদ্ধতি নিয়ে। এখন কর্পোরেশনের যে আইন আছে তাতে 636 ধারায় অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগের কথা বলা আছে। যদি আমি 5 বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পর যদি শাসক বা গভর্নমেন্ট বলা যেতে পারে, গভর্নমেন্ট যদি ইলেকশন পদ্ধতি না করতে পারেন তাহলে তিনি অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করতে পারেন। এই সময় প্যান্ডেমিক কন্ডিশন এবং সেক্ষেত্রে অবশ্যই এই সময় ইলেকশন করা যাবে না, এটা স্বাভাবিক ব্যাপার। তার ফলে যেটা হয়েছে যে সরকারকে, রাজ্য সরকার, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারকে অ্যাডমিনিস্ট্রেটর অ্যাপয়েন্ট করতে হচ্ছে। এখন কলকাতা কর্পোরেশনের 1980 সালের যে আইন নতুন করে তৈরি করা হয়েছিল বাম আমলে, যেটা 84 থেকে লাগু হয়, সেই আইন অনুযায়ী আইনের 636 নম্বর ধারায় ক্লিয়ারলি যেটা মেনশন করা আছে যে একমাত্র অ্যাডমিনিস্ট্রেটর হবে একজন। সেখানে বোর্ড বা কমিটির কথা কোনো কিছু বলা হয়নি এবং সেটা যে কেউ অ্যাডমিনিস্ট্রেটর হতে পারেন আইনে যেভাবে বলা আছে। এবং সবচেয়ে বড় কথা হলো যে অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করার পর তিনি অ্যাডভাইজারি বোর্ড তৈরি করতে পারেন। প্রত্যেকটা বোর্ডে 25 জন করে সদস্য থাকবে, যারা অ্যাডভাইস করবেন কিভাবে এই আপৎকালীন সময় বা ইলেকশন হয়ে পরবর্তী বোর্ড ফর্ম করছে সেই তার অন্তর্বর্তী সময় কিভাবে পরিচালনা করবে, এই অ্যাডমিনিস্ট্রেটর কিভাবে কর্পোরেশন পরিচালনা করবেন। এখন এই আইন অনুযায়ী যদি কলকাতা কর্পোরেশনের প্রাক্তন মেয়র মাননীয় ফিরাদকে যে দায়িত্ব দিয়ে যে বোর্ড তৈরি করা হয়েছে, সেখানে অ্যাডভাইজারি বোর্ড তৈরি করা হলো, অ্যাডমিনিস্ট্রেটরস বোর্ড তৈরি করা হলো এবং তার চেয়ারম্যান হিসেবে মাননীয় ফিরাদকে রাখা হলো। যদি 636-এর সেকশন 636 কলকাতা কর্পোরেশনের আইন অনুযায়ী ঘটনাটি সম্পূর্ণভাবে অবৈধ, এটাকে অ্যাডমিনিস্ট্রেটর বলা যেতে পারে না। অন্যদিকে 634 সেকশনে যেটা বলা আছে, যদি ডিফিকাল্টিস কিছু অ্যারাইজ করে তো সেক্ষেত্রে স্টেট গভর্নমেন্টের কাছে ক্ষমতা আছে, তিনি কলকাতা কর্পোরেশন পরিচালনার ক্ষেত্রে যেমন খুশি বডি ফরমেশন করতে পারে। অর্থাৎ সেই দিক থেকে আবার দেখা গেলে
যে এরা যে অ্যাডমিনিস্ট্রেটর বোর্ড ফর্ম করেছে সেক্ষেত্রে আবার এখানে বৈধতা পাচ্ছে। কিন্তু এই যে অ্যাডমিনিস্ট্রেটর বলা যেতে পারে না এবং অ্যাডমিনিস্ট্রেটরসের চেয়ারম্যান বলা যেতে পারবে না ফেয়াদ হাকিমকে, যেটা আমাদের হাইকোর্ট যে মান্যতা দিয়েছে সেটা হলো কেয়ারটেকার বডি অ্যাক্ট অ্যাজ এ ফর দ্য প্যান্ডামিক সিচুয়েশনকে কন্ট্রোল করার জন্য। এখন প্রশ্ন হচ্ছে যে এটা করতে হলো কেন? এটা করতে হলো এই কারণে যে কলকাতা কর্পোরেশনকে নিজেদের কন্ট্রোলে রাখা এবং ক্ষমতার টোটালি অপব্যবহার করা। কেন অ্যাডমিনিস্ট্রেটর এখানে বসিয়ে, আমি এই কথা বলার আগে আমি ছোট্ট একটা উদাহরণ দিলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। সেটা হচ্ছে নৈতিকতার কথার ওপরেই কিন্তু আমাদের একটা সমাজ চলে। আইন দিয়ে কিন্তু সব কিছু করা সম্ভব নয়। মানুষের নৈতিকতার মধ্যে মানুষের মেলবন্ধন, ভালোবাসা, তার ওপরেই কিন্তু সমাজ চলে। নাহলে 130 কোটি জনগণ এভাবে না হলে একই সাথে আমরা পা ফেলতে পারবো না যদি সব কিছু ল অ্যান্ড অর্ডার মেনটেন করার চেষ্টা করেন। যদি পুলিশিং ব্যবস্থা দিয়ে বা আর্মি না দিয়ে সব কিছু করতে হয় তাহলে সমাজ কিন্তু চালানো সম্ভব নয়। গল্পটা হচ্ছে, আপনারা ফুটবল ম্যাচ দেখেছেন, অনেক সময় দেখবেন যে কোনো খেলোয়াড় যদি অসুস্থ হয়ে যায় বা চোট আঘাত পেয়ে গেল মাঠে খেলতে খেলতে, তো সেই দলের মাঠে পড়ে যদি থাকে তো সেই দলের খেলোয়াড় কী করে, বলটাকে বাইরে পাঠিয়ে যাতে রেফারি অ্যাটেনশন দেয় যে প্লেয়ারটা মাঠে পড়ে আছে, এবং তার সেবা শুশ্রূষা করার পর যখন আবার খেলাটা স্টার্ট হয় তখন বিপক্ষ দল যখন থ্রোয়িং পাক বা কিক পাক যাই পায় না কেন, সে আবার কিন্তু সৌজন্য দেখিয়ে সেই বলটা ফিরিয়ে দেয় অপোনেন্ট টিমকে। তো এইটাই হলো অ্যাকচুয়ালি নৈতিকতা। কলকাতা কর্পোরেশনের ক্ষেত্রে যেখানে যাদের নিয়ে বডি করা হয়েছে তারা কিন্তু এখন কেউ এমআইসি নয়, কেউ কাউন্সিলর নয়। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে ওরা বলছে যে জনপ্রতিনিধিদের নিয়ে এই বডি ফর্মেশন না করলে আমরা প্যান্ডেমিক কন্ট্রোল করতে পারবো না। তো প্রথম কথা হচ্ছে, যদি জনপ্রতিনিধিদের নিয়ে এই কাজটা করতে হয় তাহলে প্রত্যেক দল থেকে কেন প্রতিনিধিদের নেওয়া হলো না? সেখানে বিজেপির লোকও থাকতেন, সেখানে কংগ্রেসের থাকতেন, সেখানে সিপিএমের থাকতেন, করে নিয়ে তাহলে এই কেয়ারটেকার বোর্ডটা তৈরি করা যেতে পারত। কিন্তু সেখানে দেখলাম একটা ডিক্টেটরশিপ চললো। এবং সত্যি কথা যেটা হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী এখন যেটা করছে একটা ভোট ব্যাংকের রাজনীতির জায়গায় চলে যাচ্ছে, যেখানে ফিরহাদ হাকিম সাহেবকে সামনে রেখে মুসলিম ভোট ব্যাংকটাকে টার্গেট করে ওনারা এগোচ্ছেন। এবং সেই কারণে প্রত্যেকটা বোর্ডের ক্ষমতায়, সে পুরমন্ত্রী থেকে আরম্ভ করে এবং কর্পোরেশনের অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ থেকে শুরু করে সম্পূর্ণভাবে মুসলিম কমিউনিটির মানুষদেরকে সামনে রেখে যাচ্ছে। আপনারা বলতে পারেন কেন এই কথা বলা হচ্ছে এই কারণে, এই পুরো বোর্ড বা এই অ্যাডভাইজারি কমিটি নিয়োগের ক্ষেত্রে আমরা পেশাদারদের কিন্তু নিয়ে এটা তৈরি করা যেতেই পারত, আইনে যেভাবে বলা আছে। অর্থাৎ এই বোর্ডে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে একজন আইএএস অফিসার, দক্ষ আইএএস অফিসার থাকতেই পারতেন, এখানেতে ডক্টরসরা থাকতে পারতেন, এখানেতে ইঞ্জিনিয়ার্সরা থাকতে পারতেন, এখানে সাহিত্যিকরা থাকতে পারতেন। সব কিছু নিয়ে একটা কিন্তু সুন্দর বোর্ড তৈরি করা যেতে পারত, দিয়ে কিন্তু কাজটা করা যেতে পারত। কিন্তু তা না করে তিনি শুধু তার কিছু গোটা পছন্দ মতো কাউন্সিলর, যারা আগে বিগত দিনে কাউন্সিলর ছিলেন, তাদেরকে নিয়ে এই বোর্ডটা তৈরি করা হলো। এবং এই বোর্ডের মধ্যে এই পেশার সাথে যুক্ত মানুষের সাথে, যারা রাজনীতির সাথে যুক্ত আছেন, তাদেরকেও কিন্তু এই বোর্ডে রাখা যেতে পারত, সমস্ত দলের মতামত নিয়ে রাখা যেতে পারত। এবং সেক্ষেত্রে আমার মনে হয়, এবং আমি নিশ্চিত 100% যে বোর্ডটা তৈরি হতো সে পশ্চিমবাংলায় বা কলকাতা কর্পোরেশনকে পরিচালনা করার ক্ষেত্রে অনেক সহজ। কিন্তু আমরা যেটা দেখলাম যে রাজনৈতিক উদ্দেশ্য এবং নিজেদের সিট ম্যাট্রিক্সকে চরিতার্থ করার উদ্দেশ্যে এইভাবে একটা বোর্ড তৈরি করা হয়ে গেল। আমরা সারা পশ্চিমবঙ্গ জুড়ে এখন যেটা দেখছি সেটা হচ্ছে
চাল চোরেদের সংখ্যা এখানে বেড়ে গেছে। যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যেখানে বলছেন প্রত্যেক মানুষের কাছে মাথাপিছু খাদ্য সামগ্রী যাতে পৌঁছে দেবেন রেশনের মাধ্যমে, সেই মতো স্কিম করেছেন, সেই মতো বরাদ্দ করেছেন, কিন্তু পশ্চিমবঙ্গের চিত্রে আমরা দেখি সেগুলো কার্যত লুটপাট চলছে। জ্যোতিপ্রিয়বাবুর নৈতিকতা কিছু নেই। আমি যদি জ্যোতিপ্রিয়বাবুর পোস্টে থাকতাম আমি এই মুহূর্তে পদত্যাগ করতাম। সারা পশ্চিমবঙ্গ জুড়ে রেশনিং সিস্টেম কোলাপসড হয়ে গেছে এবং রেশনিং সিস্টেম বলে এখানে কিছু নেই। আমি গত পরশু দিন চেতলা থানাতে অভিযোগ দায়ের করি। সেই অভিযোগে আমি বলেছি যেমন রেশনিং সিস্টেমে যে রেশনের মাধ্যমে আমাদের প্রত্যেক মানুষকে এখন খাদ্য সামগ্রী পৌঁছে দিতে হবে, সেই যাতে স্বচ্ছতা থাকে, ট্রান্সপারেন্সি থাকে, কিন্তু কিছু কিছু ডিফিকাল্টিস অ্যারাইজ করেছে। কী কী ডিফিকাল্টিস? যেমন অনেকের ডিজিটাল কার্ড নেই, অনেকের রেশন কার্ডে স্পেলিং মিস্টেক আছে, অনেকে হয়তো অ্যাপ্লাই করেননি। তাহলে সেই সমস্ত ব্যক্তিরা যাদের এই ধরনের সমস্যার সম্মুখীন পড়েছেন এই মুহূর্তে, তারা কিভাবে রেশন পাবে? মুশকিল যেটা হচ্ছে, চেতলা 82-তে বিশেষ করে মিডল ক্লাস ফ্যামিলির মানুষেরা কিন্তু খুবই সমস্যার সম্মুখীন হচ্ছেন এই বিষয়টা নিয়ে। চিন্তা করুন, তাদের ফ্যামিলিতে যদি 4 জন লোক থাকে, তার মানে 5-4-এ 20 কেজি করে চাল কিন্তু তারা পাচ্ছেন না। উল্টে আমরা কি দেখছি? আমরা দেখছি প্রশাসনিক স্তরেতে, অর্থাৎ রেশনিং সিস্টেমকে সচল করার জন্য রেশনিং অফিসার থেকে আরম্ভ করে রেশন ডিপার্টমেন্ট কোনো রকমভাবে সদিচ্ছা নেই, তাদের ডিপার্টমেন্টের প্রত্যেক লোককে বসিয়ে দেওয়া হয়েছে। সেই জায়গাটা ফিল্ড আপ হচ্ছে তৃণমূলের কিছু গুন্ডা বাহিনী, দুষ্কৃতী বাহিনী। আমরা দেখছি সেটাকে কন্ট্রোল করছে। তারা কি করছে? যে যাদের এই ধরনের সমস্যা আছে সেই সমস্যাগুলোর জন্য একটা করে ফর্ম দিচ্ছে, ফর্ম দিয়ে বলছে সমস্ত ডকুমেন্টস নিয়ে ফিল আপ করো। ফিল আপ করার পর এবং সেই পুরো কাজটা করছে পার্টি অফিস থেকে। চেতলা 82-র কথা বলছি। পার্টি অফিস থেকে এই কাজটা করার পর তারা জেনে নিচ্ছেন যে কোন কোন মানুষের রেশনিং কার্ডেতে গণ্ডগোল আছে। তারপর যেটা করছেন, পার্টি অফিস থেকে তাদের নিজেদের নাম করে 4 কেজি করে চাল বা অন্যান্য সামগ্রীগুলো ত্রাণ হিসেবে তাদেরকে দিই। এই যে একটা অপব্যবস্থা চলছে, যে ত্রাণ দেওয়াটা মানুষকে কোনো বড় কথা নয়। ত্রাণ দেবো কেন? সেটা মানুষের তার নিজস্ব যে পাওনা, সেই পাওনাটা কিন্তু তারা পাচ্ছে না। রেশনিং সিস্টেমকে টোটালি পঙ্গু করে দেওয়া হয়েছে। মাননীয় ফিরহাদ হাকিম চেতলা 82-তে নিজের ভোট প্রচারের উদ্দেশ্যে রাজনৈতিক চরিতার্থ, রাজনৈতিক পলিটিক্যাল বেসকে কাজে লাগিয়ে দুষ্কৃতীদের সাহায্যে যে কাজগুলো করে যাচ্ছে, সবাইকে বলবো না, তৃণমূলের সব কর্মীদের দুষ্কৃতী বলবো না, কিছু কর্মী আছে এদের মধ্যে দুষ্কৃতী, সে তাদেরকে সাহায্যে লাগিয়ে মানুষকে ঘন্টার পর ঘন্টা পার্টি অফিসের সামনে লাইন দিয়ে দাঁড় করিয়ে নিজেদের ত্রাণ বিলি করে দেখাচ্ছে যে এটা তৃণমূল কংগ্রেস থেকে দিচ্ছে, যে রেশন কার্ড যাদের নেই। আমার বক্তব্য হচ্ছে, রেশন কার্ড 8 বছরেতে কেন তারা করতে পারলেন না? প্রত্যেকবারই আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে রেশন কার্ডেতে একবার এই ফর্ম ফিল আপ করো, একবার ওই ফর্ম ফিল আপ করো। অনেকে প্রায় আজকে 4 মাস 5 মাস রেশন কার্ডের ফর্ম ফিল আপ করেও সেই ডিজিটাল রেশন কার্ড পাননি। তাহলে এই যে ব্যর্থতা, অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রশাসনিক স্তরে যে ব্যর্থতা আমরা লক্ষ্য করছি, সেই ব্যর্থতাটাকে সম্পূর্ণভাবে রেশনিং সিস্টেমকে পঙ্গু করে নিজের ভোট প্রচারের উদ্দেশ্যে দুষ্কৃতীদের সাহায্যার্থে যেভাবে রেশনিং সিস্টেম ডিস্ট্রিবিউশন করা হচ্ছে, তাতে ভারতবর্ষের ফেডারেল সিস্টেমটাকে নষ্ট করা হচ্ছে। আমি চেতলা থানায় এটা নিয়ে অভিযোগ করেছি ভারতীয় জনতা পার্টির একজন সদস্য এবং বিস্তারক হিসেবে। এবং আপনাকে বলি, চেতলা থানা আমার চিঠি নিতে পর্যন্ত অস্বীকার করছে, তারা ভয় পাচ্ছে। অ্যাকচুয়ালি আমি আগেও বলেছি যে থানা হলেও কী হবে, তারাও মানুষ, তাদের ওপরেও বিভৎস প্রেশারেতে তারা কাজ করছেন। এবং এই সময় পুলিশ যা দায়িত্ব পালন করছে খুবই প্রশংসনীয়, কিন্তু এটা মানতে হবে তারাও রক্ত মানুষের তৈরি একজন মানুষ। তো তাদের ওপরও এক্সট্রিম প্রেশার দিয়ে রাখা হয়েছে, কার্যত ডিক্টেটরশিপ চালানো হচ্ছে। এবং আমাদের যারা ভারতীয় জনতা পার্টির যে সমস্ত কর্মীরা আছে,
তাদের বা বিরোধী কর্মীরা যারা আছেন, যারা সংবিধানের 21 নম্বর 15 থেকে 21 নম্বর ধারা অনুযায়ী যে মত প্রকাশের কথা বলা আছে, সেই মত প্রকাশ করতে গেলে তাদেরকে বারবারভাবে হেনস্থা করা হচ্ছে, আক্রান্ত করা হচ্ছে। আপনারা কিছুদিন আগেই জানেন যে আমাদের এক কর্মীকে চেতলা থেকে রাত্রিবেলা তুলে নিয়ে যাওয়া হয় কি না, তিনি স্লোগানের আদেও দিয়েছেন কি দেননি তার কোনো ঠিক ঠিকানা নেই। সেখানে বলা হচ্ছে যে গলি মারো সালো খো, এই স্লোগানের জন্য তাকে তুলে নিয়ে গিয়ে 3 দিন জেল হাজত ঘুরিয়ে দেওয়া হলো। তো এই হচ্ছে আমাদের রাজ্য সম্পূর্ণভাবে প্রশাসনিক স্তরকে পঙ্গু করে দিচ্ছে। তো আজকে এইটুকুনি বলা, এবং এই ফেসবুকের মাধ্যমে লকডাউন যে চলছে, লকডাউনের মধ্যে ঘন্টার পর ঘন্টা তারা লাইন দেবেন, যেখানে ফেডারেল স্ট্রাকচারেতে একজন রেশনিং সিস্টেমটাকে ডেভেলপ না করে, এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টে যেখানে সমস্ত পার্টি অফিসকে বন্ধ করে রাখার কথা বলা হয়েছে, সেখানে তারা দিনের পর দিন চেতলা 82-তে পার্টি অফিস খুলে রেখে পার্টি অফিসের মাধ্যম দিয়ে এই ধরনের অসাংবিধানিক কাজকর্ম করে যাচ্ছে। আজকে এইটুকুনি। আপনারা লাইভে থাকুন, আমার সাথে থাকুন। ভারতীয় জনতা পার্টি আমরা কি করতে চাইছি এবং আগামী দিনে আমরা কি ক্ষমতায় এলে কি করব, আমরা বিস্তারিত এই পেজ থেকে পাবেন। নমস্কার।